হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের এই গল্প মেঘের খাবে অনুভূতি, পর্ব 19, লেখিকা জেরিন আক্তার নিপা। তানিয়া রাত থেকে কেমন পাগলামি করছেন, ঘর থেকে ছুটে বেরিয়ে যেতে চাইছেন, স্প্রিয়াকে ডাকছেন। তোহা মায়ের এমন পাগলামি দেখে ভয় পেয়ে গেছে। হঠাৎ মায়ের কী হলো তা সে বুঝতে পারছে না। মা, এমন করছো কেন তুমি? ও মা, তুমি এমন করো না। তুমি দেখবে আপু ফিরে আসবে, আপুর কিচ্ছু হবে না। স্প্রিয়া এসেছে? আমার স্প্রিয়াকে তোরা পেয়েছিস? কোথায় আমার মেয়ে? স্প্রিয়া, আমার মা কোথায় তুই? তানিয়া কাঁদছে দেখে তোহা এবার কাঁদতে লাগলো। কেউ তানিয়াকে কিছু বলে সান্ত্বনা দিতে পারছে না। সবার মনই এখন তানিয়ার মতো পাগলামি করছে। জয় খালামণির মাথা বুকের সাথে চেপে ধরে বলল, খালামণি, স্প্রিয়া ঠিকঠাক বাড়ি ফিরে আসবে, আমাদের স্প্রিয়ার কিচ্ছু হবে না, তুমি শান্ত হও। খালামণি, কেন এমন পাগলামি করছো? দেখো না, তোমাকে কাঁদতে দেখে তুহাও কাঁদছে। তানিয়া জয়ের শার্ট খামচে ধরে বলল, তুই তো জানিস আমার মেয়েটা কেমন, স্প্রিয়া কতটা ভীতু তা তো তোর থেকে ভালো কেউ জানে না। ও একা একা বাড়ি থেকে বের হতে চায় না, বেশি মানুষের সামনে যেতে পারে না। ও এখন কোথায় আছে, কী অবস্থায় আছে, কাদের সাথে আছে আমার মেয়েটা? জয়, তুই আমার স্প্রিয়াকে এনে দে না বাবা, আমি তোর কাছে হাত জোর করছি, তুই আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আয়। জয় খালামণিকে শান্ত করতে পারছেন না। তানিয়ার সাথে সাথে তোহা, মেহেরুন, মারিয়া সবাই কাঁদছে। মেহেরুনের বোনের মেয়েকে কাল থেকে পাওয়া যাচ্ছে না, রাতেও বাসায় ফেরেনি, এই খবর প্রতিবেশীদের মুখে মুখে ঘুরছে। সকাল হবার আগেই সবাই মেহেরুনের বাড়ির সামনে ভিড় যায়। ভার্সিটিতে পড়ুয়া একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না, এটা যেন একটা মজার ঘটনা। কেউ বিশ্বাসই করতে চাইছে না স্প্রিয়াকে কেউ কিডন্যাপ করেছে। সবাই ভাবছে স্প্রিয়া পালিয়ে গেছে। মেয়েটাকে দেখতে কত সহজ সরল মনে হয়েছে না ভাবি? এখন দেখেন কাণ্ড। খালা খালু বাবা মার মুখে চুলকানি মেখে কীভাবে বাড়ি থেকে পালিয়ে গেল। কী আর বলবো ভাবি, এরা তো সত্য করে কিছু বলছেও না। দেখেন কাহিনী বানিয়েছে, তাদের মেয়েকে নাকি কেউ কিডন্যাপ করেছে। আপনিই বলুন না ভাবি, কিডন্যাপ করলে কি ফোন করবে না, টাকা চাইবে না? কই এসব কিছু হয়েছে? আরে মেয়ে এমন একটা কাজ করেছে, লজ্জায় ওরা কিছু বলতেও পারছে না, আবার লুকিয়েও রাখতে পারছে না। মেহরুন বনজিকে নিয়ে কত বড়াই না করতো। এই মেয়ে কারোর সামনে যায় না, কারোর সাথে কথা বলে না, একা একা থাকে, শান্তশিষ্ট মেয়ে। এখন তো দেখতেই পারছি কেমন শান্তশিষ্ট মেয়ে। নিজে কোথাও গিয়ে লুকিয়ে আছে, আর এদিকে মা বেচারি কেঁদে কেটে অস্থির হয়ে আছে। সত্যি মেহরুনের বোনের জন্য কষ্ট হচ্ছে। বেচারি এমন মেয়ে পেটে ধরেছে, আর মেহরুন মেয়েটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছিল। এবার মজা দেখুক। নূপুর আয়নার সামনে বসে আছে, বড় ভাবি তাকে সাজিয়ে দিচ্ছে আর কি কি যেন বলছে। নূপুরের কানে বড় ভাবির একটা কথাও ঢুকছে না। সে জীবনের কথা ভাবছে। এই শোনো না, জীবন এদিকে তাকাবে তুমি? নূপুর জীবনের কানের কাছে চিল্লিয়ে বলল কথাটা। জীবন কানে হাত দিয়ে বলল, কানের 12টা বাজিয়ে দিলে তো। তুমি আমার কথা শুনছিলে না? আমি কি করব? আচ্ছা বলো কি বলবে? আচ্ছা বলো কি বলবে মানে? তুমি আগে ফোনটা পকেটে রাখো। নূপুরকে পাশে বসিয়ে জীবন ফোন নিয়ে পড়ে আছে, আর তা দেখেই নূপুর এগিয়ে যাচ্ছে। আমি তোমার পাশে বসে আসছি আর তুমি তখন থেকে ফোনের ভিতর ঢুকে আছো। কি আছে এই ফোনে? তখন থেকে কি দেখছো দেখি একটু? না, আমিও দেখি ফোনের ভিতরে কি এমন জিনিস আছে যা গার্লফ্রেন্ড থেকে বড়। নূপুর জীবনের ফোন নিয়ে টানাটানি শুরু করে দিলে। জীবন ফোন পকেটে ভরে সোজা হয়ে বসে বলল, আরে বাদ দাও তো এসব, তুমি বলো কি বলবে? না, বাদ দেবো কেন, আমি যাই, তুমি ফোন নিয়ে থাকো। জীবন নূপুরের হাত ধরে বলল, ওরে আমার বাবুরা মোড়ে, এত রাগলে হয় নাকি? বলো না জান, কি বলবে? আচ্ছা, আমরা বিয়ের শপিং কোথায় থেকে করব? বিয়ের দিন শাড়ি পরবো নাকি লেহেঙ্গা? আর একটা কথা, বিয়ে কোথায় হবে, বাড়িতে নাকি কমিউনিটি সেন্টারে? জীবন নূপুরের দিকে তাকিয়ে অবাক হওয়ার ভাব করে বলল, ওরে ব্যাস, তুমিও বিয়ের কথা ভাবো তাহলে? নূপুর রাগে মুখ করেছে বলল, মানে কি বলতে চাইছো তুমি? আমি বিয়ের কথা ভাবি না, কোনো দিনও বিয়ে করবো না আমি? বিয়ে করার ইচ্ছে নেই, তবুও শুধু শুধু প্রেম করছি, এটাই বলতে চাইছো তো? আরে আমি তা বলছি নাকি? না, তুমি তা বলনি, ঘোড়ার ডিম বলেছো তুমি। তুমি যখন এমনটাই ভাবো তাহলে আমিও তোমাকে আর বিয়ে করব না। নূপুর উঠে চলে যাচ্ছে। জীবন পিছন পিছন তাকে ডাকছে, নূপুর, এই নূপুর, আরে বউ বউ, এই যে বাবুরাম, একটু দাঁড়ান না প্লিজ।
এত রাগ করলে আমার সাথে সংসার করবে কিভাবে? নূপুরের চোখ বেয়ে পানি পড়ছে। নূপুরকে কাঁদতে দেখে মেজবাবু বলল, এ কি, এখনও বিয়ের দিন তারিখ ঠিক হলো না, আর আমাদের মেয়ে এখনই কেঁদে কেটে বাসিয়ে ফেলছে। বড়োভাবে মেজবাবুকে ধমক দিয়ে বলল, চুপ কর তো, বিয়ে ঠিক হতে হয় না? বিয়ের কথা উঠলেই সব মেয়েদের মন খারাপ হয়, আমাদের নূপুরেরও হচ্ছে। বড়োভাবে নূপুরের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। মেজবাবুকে ভাইয়া ডেকেছে বলে সে চলে গেল। নূপুর ভাবির দিকে তাকালো, তার হাত ধরে বলল, ভাবি, তোমরা আমার সাথে কেন এমন করছো? আর কেউ না জানুক, তুমি তো সবটা জানো। তুমিও আমার সাথে সবার মতোই করছো। চুপ কর বোন, ওসব কথা ভুলেও মুখে আনিস না। শুধু মুখে কেন, মনেও আনিস না। তার ভাইদের তুই জানিস, ওরা কী কী করতে পারে তাও জানিস। ওরা এসব জানলে ছেলেটাকে বাঁচতে দেবে না। নূপুর ভাবিকে জড়িয়ে ধরে হামাও করে কাঁদতে লাগলো। নিজের মনের অবস্থা সে কাউকে বোঝাতে পারছে না, একমাত্র ভাবি তাকে বুঝতো। আজ ভাবিও এমন কথা বলছে। জীবন স্প্রেয়াকে নিয়ে জয়দের বাসায় এসেছে। এখানে এসে বাড়ির সামনে বেশ ভিড় দেখতে পেল। ওরা ভিতরে আসার সময় সবাই কিভাবে চোখ বড় বড় করে ওদের দিকে তাকাচ্ছিল। কেউ কেউ তো ফিসফিস করে কিসব বলছিল। বাড়ির মেইন দরজার কাছে আসতেই সবার আগে স্প্রেয়ার চোখ তার মায়ের উপর গেল। মারিয়া হঠাৎ জীবনের সাথে স্প্রেয়াকে দেখে চিৎকার করে বলল, মা, কালামণি, জয়, দেখো স্প্রে এসেছে। তোহা, দেখ তোর বোন এসেছে। স্প্রেয়াকে দেখে মারিয়া ছুটে এলো। তানিয়া উঠে আসার শক্তি পাচ্ছে না। স্প্রেয়া তার মায়ের কাছে ছুটে এলো। এক রাতে মায়ের অবস্থায় কী হয়েছে, মাকে এমন লাগছে কেন? স্প্রেয়া মাকে জড়িয়ে ধরলো। মা, কী হয়েছে তোমার? তোমাকে এমন লাগছে কেন? মা, তুমি ঠিক আছো? তানিয়া স্প্রেয়ার মুখে অজস্র চুমু দিতে লাগলো, গালে, কপালে, হাতে, চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তুই কোথায় ছিলি মা? আমাদের ছেড়ে কোথায় গিয়েছিলি তুই? আমি কত ভয় পেয়েছি জানিস তুই? কে তোকে নিয়ে গেছিলো? কীভাবে ফিরে এলি তুই? সবাই স্প্রেয়াকে ঘিরে ধরেছে। জয় জীবনের কাছে এগিয়ে এলো। জীবন, তুই স্প্রেয়াকে কোথায় পেলি? ও তোর সাথে কীভাবে? সে অনেক খানি দোস্ত, তুই আগে স্প্রেয়াকে নিয়ে ভিতরে যা, ওকে একটু রেস্ট নিতে দে, তারপর সব কিছু বলছি। তোরা ঠিক আছিস তো? স্প্রেয়ার কিছু হয়নি? আমরা একদম ঠিক আছি। আর স্প্রেয়ার কিছু হলে তোরা দেখতে পেতি না? স্প্রেয়াও তো আমার সাথেই পুরোপুরি ঠিক আছে। সবাই স্প্রেকে ভিতরে নিয়ে গেল। স্প্রে গোসল সেরে চেঞ্জ করে নিয়েছে। তানিয়া স্প্রে হাত শক্ত করে ধরে বসে আছে। মেহরুন নিজের হাতে স্প্রেকে ভাত খেয়ে দিচ্ছে। মারিয়া, তুহা স্প্রের পাশে দাঁড়িয়ে আছে। জীবন ওদের সবাইকে সবটা খুলে বলল। স্প্রেকে ছেলেগুলো কিভাবে তুলে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, আর জীবনকেও কিভাবে নিয়ে গেছে, আর জীবন কিভাবে স্প্রেকে নিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছে, সবটা শুনে সবাই অবাক হয়ে আছে। সামান্য একটা ঘটনার জন্য ছেলেগুলো এত বড় কাণ্ড করলো। ওদেরকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। সব কোটাকে উচিত শিক্ষা দিতে হবে। ওদেরকে জেলে না পাঠালে ওরা শুধরাবে না। স্প্রেয়ার বাবা পলাশ জীবনে হাত ধরে কাঁদো কাঁদো হয়ে বললেন, শুধু ধন্যবাদ দিলে তোমাকে ছোট করা হবে। তুমি আমার মেয়ের জন্য যা করেছো তাতে আমার সব কিছু তোমাকে দিয়ে দিলেও তোমার ঋণ শোধ হবে না। তুমি শুধু আমার মেয়েকে না, আমাদের দুটো পরিবারকে বাঁচিয়ে নিয়েছো। স্প্রে কিছু হলে আমরা কেউই ভালো থাকতে পারতাম না। স্প্রে আমাদের সবার জীবন। তুমি আমাদের জীবন বাঁচিয়েছো, এর জন্য আমরা সবাই তোমার কাছে ঋণী থাকব। জীবন ওনার হাত ধরে বলল, এভাবে বলবেন না আঙ্কেল। আমার জায়গায় জয় থাকলে কি এমনটা করতো না? তখন কি আপনারা ওকে ধন্যবাদ দিতেন? আমি যা করেছি মানুষ হিসেবে তা আমার দায়িত্ব ছিল। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। জয় বলল, তোকেও তো টায়ার্ড লাগছে, তুমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর না হয় বাড়ি যাবি। না রে, রাতে বাসায় ফিরিনি, বড় আম্মু টেনশন করবে। এখন আমি যাই, তোরা স্প্রের সাথে থাক। ও খুব ভয় পেয়েছে, নিজের চোখে কখনো তো এসব দেখেনি। জয় জীবনকে এগিয়ে দিতে আসলো। গেটের কাছে এসে জীবনকে জড়িয়ে ধরে বলল, তোকে থ্যাঙ্কস দেবো না দোস্ত, তুই সত্যি একজন প্রকৃত মানুষ আর একজন প্রকৃত বন্ধু। আমি খুব লাকি যে তোকে আমার বন্ধু হিসেবে পেয়েছি। তুই একটা মেয়ের জীবন বাঁচিয়েছিস, ওর ইজ্জত বাঁচিয়েছিস, ওর পুরো পরিবারকে বাঁচিয়েছিস। তোকে নিয়ে আমার প্রাউড ফিল হচ্ছে রে। আরে স্যার, তো এত ইমোশনাল হতে হবে না, এখন সব ঠিক আছে। তুই টেনশন নিস না। জীবন বড় আব্বুর বাসায় গেল না, তার ফ্ল্যাটে চলে এসেছে। এই অবস্থায় ওখানে গেলে শুধু শুধু বড় আম্মু টেনশন করবে। জীবন রুমে এসে ওয়াশরুমে চলে গেল। পুরোটা রাত জঙ্গলে কাটিয়েছে। শরীরটা কেমন কাদা মাখা লাগছে। গোসল সেরে বের হয়ে জীবন টাওয়াল নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। মাথায় এখনও অনেকটা ব্যথা আছে। একবার ডক্টরের কাছে যাবে কিনা তা ভাবছে।
খিদে পেয়েছে ভীষণ, কিন্তু এখন রান্না করে খাওয়ার মুড একদম নেই। জীবন ফ্রিজ থেকে একটা আপেল আর জুস নিয়ে রুমে চলে এলো। কাল সারা রাত একটুও ঘুমায়নি। স্প্রিয়া তার কাঁধে পড়ে ঘুমিয়েছে আর সে স্প্রিয়াকে পাহারা দিয়েছে। ভোরের দিকে যাও 2 মিনিটের জন্য চোখটা লেগে গিয়েছিল, তখন আর একটা বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। এখন আর জীবন চোখ খোলা রাখতে পারছে না। গোসল করায় শরীর ফুরফুরে লাগছে আর চোখে রাজ্যের ঘুম চেপে এসেছে। জীবন কিছু না ভেবে উপর হয়ে বেডে শুয়ে পড়ল। স্প্রিয়াকে কেউ আর কিছু জিজ্ঞেস করেনি। তাকে রেস্ট নেওয়ার জন্য রুমে দিয়ে গেছে। দরজা লাগিয়ে ঘর অন্ধকার করে স্প্রিয়া শুয়ে আছে। চোখ বন্ধ করলে স্প্রিয়া জীবনকে দেখতে পাচ্ছে। জীবন তার মাথায়, তার ভাবনায়, তার কল্পনায়, তার চিন্তায় চেপে বসেছে। স্প্রিয়া দুহাতে কান চেপে ধরে উঠে বসলো। চোখ বন্ধ করে বলল, আমি ওনার কথা ভাবতে চাই না, চোখের সামনে ওনার মুখ দেখতে চাই না, আর ওনার কথাও শুনতে চাই না। গত রাতটা আমার কাছে শুধুই একটা স্বপ্ন, এর থেকে বেশি আর কিছুই না। আমার জায়গায় যে কোনো মেয়ে হলে উনি এটাই করতেন। এটার জন্য আমার প্রতি ওনার অন্য কোনো ফিলিংস নেই। ওনার গার্লফ্রেন্ড আছে আর আমিও আমার পৃথিবীতে ভালো আছি। চাই না ওনার কথা ভাবতে, চাই না আমি। স্প্রিয়া কথাগুলো বলেও তার চোখের সামনে জীবনকে দেখতে পারছে। জীবন তার হাত ধরে দৌড়াচ্ছে, তার মুখ চিপ ধরে গাছের আড়ালে লুকিয়ে আছে। শক্ত করে তার হাত ধরে রেখেছে, তার কাঁধে মাথা রেখে শুতে দিচ্ছে। কেন ভাবছে ওনার কথা? কেন ভাবছে এসব? উনি কি আমাকে নিয়ে এসব ভাবছেন? উনি তো যাবার আগে আমার সাথে একটা কথাও বলেননি। স্প্রিয়া, আমি যাচ্ছি, তুমি সাবধানে থেকো। এই কথাটা বললে কি ওনার অনেক ক্ষতি হয়ে যেত? স্প্রিয়ার চোখ বেয়ে গাল গড়িয়ে পানি পড়ছে। সে কাঁদছে। এই প্রথম একটা ছেলের কথা ভেবে স্প্রিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। তবে কি স্প্রিয়া জীবনকে ভালোবেসে ফেলেছে? এটাকে কি ভালোবাসা বলে? ভালোবাসা কাকে বলে আমি জানি না। কখন কারোর জন্য এমনটা ফিল করিনি, কিন্তু আজ ওনার জন্য আমি এমনটা ফিল করছি। এটাকে কি ভালোবাসা বলে? যদি এটাকে ভালোবাসা বলে তাহলে হ্যাঁ, আমি ওনাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমার এই ভালোবাসা শুধু আমার। ওনার কাছে আমার এই ভালোবাসার কোনো মূল্য নেই, কারণ উনি তো অন্য একজনকে ভালোবাসেন। স্প্রিয়া শুয়ে শুয়ে কাঁদছে। ভালোবাসা এমন একটা জিনিস যা মানুষকে হাসায় আবার কাঁদায়, দুঃখ দেয় আবার সুখও দেয়। ভালোবাসার মানে এক একজনের কাছে এক এক রকম। স্প্রিয়ার কাছে এখন ভালোবাসার মানে কখনো নিজের করে না পাওয়া, ধরাছোঁয়ার বাইরে এমন কিছু। চলবে গল্পটি।